তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি ক্লাস 10-এর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। অনেক ব্যস্ততার মধ্যে আমি আবারও অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার ভিডিও নিয়ে বাংলা সভাঘর ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়েছি। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে সবার আগে তুমি ভিডিওটি পেয়ে যাবে। তো যাই হোক, চলো। বাংলা সাহিত্যে সাম্প্রতিক যে সমস্ত কবি গোষ্ঠী তাদের লেখনীর দ্বারা বাংলা কাব্য কবিতার জগৎকে সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন জয় গোস্বামী। 1954 সালে এই জয় গোস্বামী কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি অনেক কাব্য আমাদেরকে দিয়েছেন। কখনো তিনি উন্মাদের পাঠ্যক্রম, কখনো পাগলি তোমার সঙ্গে, কখনো হরিণের জন্য একক, আবার কখনো ভালোটি বাসিব, গরাদ গরাদ, হারমাদ শিবির, ভূতম ভগবান, বজ্র বিদ্যুৎ ভক্তি খাতা। তার অন্যতম একটি কাব্যগ্রন্থ পাতার পোশাক। 1997 সালে এই পাতার পোশাক কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থের এক অন্যতম কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। দেখো, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা কি আমরা পেয়েছি? আজও আমরা কারো না কারো দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত, অত্যাচারিত, অবহেলিত হই। কবি জয় গোস্বামী সাম্প্রতিক সমাজের সংকটময় পরিস্থিতিকে আমাদের এই কবিতায়, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় তুলে ধরেছেন। কবি কাজী নজরুল ইসলাম তিনি বিদ্রোহী কবি। তিনি বলেছিলেন, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায়, আগুন জাল ফেল পায়। তিনি যে বিদ্রোহের কথা বলে গেছেন, তিনি যে অস্ত্র ধারণের কথা বলেছেন, কিন্তু জয় গোস্বামী সে পথে না হেঁটে তিনি যুদ্ধ, বাতাবরণময় পরিস্থিতিতে, সংকটময় পরিস্থিতিতে, নরখাদকের দ্বারা রচিত এই সংকটময় পরিস্থিতিতে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে গানকে অবলম্বন করতে বলেছেন। আর সেই কথাই সুন্দরভাবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার ছত্রে ছত্রে প্রতিফলিত হয়েছে। তো কবিতাটি শুরু হচ্ছে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বলে দাঁড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে, সংকীর্ণ সাম্প্রদায়িকতার অধিকারী, উগ্র আগ্রাসী মনোভাব সম্পন্ন রক্তপিশাচের দল, যারা নিজেদের স্বার্থে, অর্থের মোহে এতটা অন্ধ হয়েছে যে তারা সমাজ সভ্যতায় এক ধ্বংসাত্মক যুদ্ধের বাতাবরণ সৃষ্টি করেছে। এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সাধারণ শ্রমজীবী মানুষ দিন সময় অতিবাহিত করছে।
এই পরিস্থিতিতে সাধারণ শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে কবির নিবেদন, এই ভয়ঙ্কর এই সংকটময় পরিস্থিতিতে নরখাদকের দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে গানকে অবলম্বন করতে বলেছেন। এই গান হলো মানবতার গান। এই গান রক্ত পিশাচের দলকে সঠিক পথে নিয়ে আসবে। এই গান হলো রক্ষা কবচ, যা সাধারণ শ্রমজীবী মানুষকে রক্ষা করবে। মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, সেই সৃষ্টিকে অবমাননা না করে কবি আগ্রাসী মনোভাব সম্পন্ন নরখাদকের দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে গানকে অবলম্বন করতে বলেছেন। গান আমাদের বর্মস্বরূপ হবে, সাধারণ শ্রমজীবী মানুষের রক্ষা কবচ হবে, যা এই ধ্বংসাত্মক যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষকে রক্ষা করবে, যা আগ্রাসী মনোভাব সম্পন্ন রক্ত পিশাচের দলের মধ্যে শুভবোধের বিকাশ ঘটাবে, মানবতার বোধে দীক্ষিত করবে, এক যুদ্ধ সংকটময় পরিস্থিতিতে শান্তির বাতাবরণ রচনা করবে। তাই কবি অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে, হিংসার বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব মুক্তি ধারণ না করে গানকে অবলম্বন করতে বলেছেন। এই গানই আমাদের রক্ষা করবে, সাধারণ শ্রমজীবী মানুষকে রক্ষা করবে। সাধারণ শ্রমজীবী মানুষকে একত্রিত করবার অবলম্বন এই গান। হাজার হাজার সাধারণ শ্রমজীবী মানুষ তারা একত্রিত হয়ে এই ধ্বংসাত্মক পরিস্থিতিতে তারা উত্তীর্ণ হতে চাইছে। তারা যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি, চারিদিকে গোলা বারুদ গুলি বর্ষণ হচ্ছে, সেই পরিস্থিতিতে হাত পা নাড়িয়ে সামনে এগিয়ে আসতে চাইছে, সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে, সমাজ সভ্যতাকে শোষণ শাসন মুক্ত এক উজ্জ্বল আলোর দিকে নিয়ে যেতে চাইছে। আর তাই তো কবি বলেছেন, আমি এখন হাজার হাতে পাই, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই, গানের বর্ম আজ পড়েছি গাই। কবি এটা মনে করেন এই গানই নরখাদকের মধ্যে শুভবোধকে জাগ্রত করবে, ধ্বংসাত্মক যুদ্ধের বিরুদ্ধে ধ্বংসাত্মক মনোভাব গ্রহণ না করে গানকে অবলম্বন করার কথা বলেছেন। কবি কখনোই চান না যে চারিদিকে যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হোক, চারিদিকে রক্তক্ষয় হোক, চারিদিকে রক্তের প্লাবনে বয়ে যাক, ধরিত্রী মাতার সন্তান ক্ষত বিক্ষত হোক। আর তার জন্যই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তিনি বারবার অস্ত্র ফেলে দেওয়ার কথা বলেছেন, গানকে অবলম্বন করার কথা বলেছেন। এই গানই সাধারণ শ্রমজীবী মানুষের রক্ষা কবচ হবে, নরখাদকের দলের মধ্যে বিবেকবোধকে জাগ্রত করবে, সংকটময় পরিস্থিতি দূর হবে, চারিদিকে শান্তির বাতাবরণ রচিত হবে। তার জন্য কবি অস্ত্র ত্যাগ করার কথা বলেছেন, হাত নাড়িয়ে বুলেট দাঁড়ায়। তার মানে এই কথার মধ্য দিয়ে কবি এটা বলতে চাইছেন যে আমরা কতটা সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছি, সাধারণ শ্রমজীবী মানুষ কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন সময় অতিবাহিত করছে, সেখান থেকে পরিত্রাণের জন্য বেরিয়ে আসতে চাইছে। তবে কবি তাদের আহ্বান করেছেন অস্ত্র ফেলে দিয়ে গানকে অবলম্বন করতে।
অস্ত্র ফেলে দিয়ে গানকে অবলম্বন করার কথা কবি বলেছেন। এই যে তোমাদের আমি বলেছি বর্ম, বর্ম শব্দটি এটা হচ্ছে রক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমাদের শরীরের নরম অংশকে কে রক্ষা করে? চামড়া বা ত্বক। এই ত্বকই হচ্ছে আমাদের শরীরের বর্ম। ঠিক সেরকমই গান আমাদের রক্ষা কবচ হবে, আমাদের বর্ম স্বরূপ হবে। সেই কথা বোঝানোর জন্য বর্ম শব্দটি ব্যবহার করেছেন। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। আমরা সাধারণ শ্রমজীবী মানুষ যে সমাজের মধ্যে আমরা বসবাস করি, যে সমাজের মধ্যেই আমাদের ঠাঁই, সেই সমাজ, সেই সভ্যতা কতটা সংকটময় সেটা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন কবি। চারিদিকে হানাহানি, মারামারি, চারিদিকে যুদ্ধর বাতাবরণ, যুদ্ধময় পরিস্থিতি, সংকটময় পরিস্থিতি রচনা করেছে রক্ত পিশাচের দল। তারা অর্থের মোহে এতটাই অন্ধ হয়ে পড়ে, সাধারণ শ্রমজীবী মানুষের কাতর আর্তনাদ কর্ণগোচর হয় না। সাধারণ মানুষের ক্রন্দন এদের হাসির খোরাক যোগায়। কবি সেই নরখাদকের দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে গানকে অবলম্বন করতে বলেছেন। সেই রাক্ষসী, সেই রক্তপিশাচের দলের কাছে গান তুচ্ছ, নগণ্য, খড়কুটোর মতো। কিন্তু মানুষ যখন সবকিছু হারায়, তার সব পথ যখন বন্ধ হয়ে যায়, যখন মৃত্যু তার সামনে আসে, সেই মৃত্যুর হাত থেকে সে বাঁচতে চায়। সামান্য তুচ্ছ নগণ্য খড়কুটোকেও আশ্রয় করে সে বাঁচতে চায়। সাধারণ শ্রমজীবী মানুষ গানকে অবলম্বন করে বাঁচতে চেয়েছে। গান এখানে সাধারণ খড়কুটোর সঙ্গে কবি তুলনা করেছেন। এই গানকে অবলম্বন করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এই রক্তাক্ত পরিস্থিতি, সংকটময় পরিস্থিতি, চারিদিকে হিংস্র, হিংসার শিকার, চারিদিকে হিংস্রতার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে। অস্ত্র, বোমা বারুদ, গুলি বর্ষণ, তাতে সাধারণ শ্রমজীবী মানুষ ক্ষতবিক্ষত হয়েছে। কিন্তু কবি তাদেরকে আহ্বান করেছেন সেই রক্তকে মুছে আবার এগিয়ে যেতে হবে। কখনোই আমাদের আসল উদ্দেশ্য অস্ত্রকে ধারণ করা নয়, গানকে অবলম্বন করা। গানকে অবলম্বন করে সংকটময় পরিস্থিতি থেকে অতিক্রমের পথে আমাদের ওপর আঘাত নেমে আসতে পারে, সে আঘাত থেকে উত্তীর্ণ হতে হবে, গানকে অবলম্বন করতে হবে। এই গানই আমাদের পথ দেখাবে। এই গানই রক্ত পিশাচের দলকে সঠিক পথে নিয়ে আসবে, তাদের মধ্যে শুভ চেতনার বিকাশ ঘটাবে, তাদের মানবিকতার বোধে দীক্ষিত করবে, সাধারণ শ্রমজীবী মানুষের গুরুত্ব বুঝতে পারবে। আর তার জন্য কবি বলছেন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। সাধারণ শ্রমজীবী মানুষ যে সমাজে বসবাস করে, সেই সমাজ কতটা ভয়াবহ সেটা এই কথার মধ্য দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন কবি জয় গোস্বামী। নরখাদকের দল চারিদিকে হানা মেরে বেড়াচ্ছে,
কোথায় তাদের ভাগাড় পড়বে। এখানে ভাগাড়ের সঙ্গে তুলনা করা যেতে পারে সাধারণ শ্রমজীবী মানুষ। সাধারণ শ্রমজীবী মানুষকে শোষণ করে, শাসন করে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয় এই রক্তপিশাচ শকুন, চিলের সমতুল্য নরখাদকের দল। সেই পরিস্থিতিতে, সেই সংকটময় পরিস্থিতিতে আগ্রাসী, ধ্বংসাত্মক সেই যুদ্ধময় পরিস্থিতিতে, ভয়ঙ্কর অগ্নিময় পরিস্থিতিতে কবি গানকে অবলম্বন করেছেন, গানকে অবলম্বন করার কথা বলেছেন। আর কোকিল যেমন ঋতুরাজ বসন্তকে স্বাগত জানায়, প্রকৃতি যেমন নতুন সাজে সেজে ওঠে, চারিদিকে এক সৌন্দর্যময় পরিবেশ লক্ষ্য করা যায়, ঠিক তেমনি চারিদিকে রক্তাক্ত, ধ্বংসাত্মক, সংকটময় পরিস্থিতি ঘুচিয়ে কোকিল শান্তি শৃঙ্খলাময় এক পরিবেশের বার্তা নিয়ে আসবে বলে কবি মনে করেছেন। তার জন্যই তো কবি বলেছেন, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। তারপরে দেখো, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। তাহলে এখানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আদর গা। আদর গা মানে হচ্ছে খোলা গা, খোলা গা সেটা হচ্ছে আদর গা। কবি এটা বলেছেন নিজের অন্তঃসত্ত্বাকে লক্ষ্য করার কথা বলেছেন, নিজের দেহকে লক্ষ্য করার কথা বলেছেন। কবি মনে করেছেন আমাদের সেই বাল্যকাল, সেই নিষ্পাপ, সেই পবিত্র, ফুলের মতো পবিত্র সেই বাল্য জীবনের কথা। সেই বাল্য জীবন, সেই বাল্যকাল যা পাপ স্পর্শ করতে পারে না, এই গান হবে সেই পবিত্রতার প্রতীক। নিষ্পাপ, ফুলের মতো পবিত্র, সেই পবিত্রতার প্রতীক। এই গানই অশুভ ক্ষমতায়, অশুভ শক্তি নরখাদকের দলকে গ্রাস করেছে, তাদেরকে সেই জায়গা থেকে পবিত্র করে তুলবে। গ্রাম্য সেই রাখাল বালক কিংবা সেই কৃষ্ণ, যে পবিত্রতার প্রতীক, যার মাথায় ময়ূর পালক গোজা থাকত, সেই পবিত্রতার প্রতীক এই গান, যা আগ্রাসী মনোভাব সম্পন্ন নরখাদকের দলকে বিবেক ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে, তাদেরকে পবিত্র করে তুলবে, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসবে, তাদেরকে সমাজ সভ্যতার মূল স্রোতে নিয়ে এসে সমাজ সভ্যতার উন্নতি ঘটাবে। অর্থাৎ গান এখানে পবিত্রতার প্রতীক, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। হিংস্র, আগ্রাসী, সংকীর্ণ সাম্প্রদায়িকতা সমস্ত কিছুর বিনাশ ঘটবে, তবে সেটা অস্ত্র দিয়ে নয়, গানের মাধ্যমে, গানকে অবলম্বন করে। তাই কবি কথা বলেছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গাই। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। শেষ পর্যন্ত গানের
ওপর, গানের ওপর সব কিছু সমর্পণ করার কথা বলেছেন, গানকে অবলম্বন করার কথা বলেছেন। অর্থাৎ হিংস্রতার বিরুদ্ধে হিংস্র মনোভাব নয়, হিংস্রতাকে গানের মাধ্যমে জয় করা যায়। এই গান হচ্ছে মানবতার গান, মানুষকে ভালোবাসা শেখাবে এই গান। নরখাদকের দলের মধ্যে শুভ চেতনার বিকাশ ঘটাবে এই গান। সমাজ সভ্যতার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবে পথভ্রষ্ট দিকভ্রষ্ট এই নরখাদকের দলদের সেই গান। তাই গানকে অবলম্বন করার কথা বলেছেন। তো আজকে এই পর্যন্ত আমরা কবিতাটি করলাম। তোমাদের যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কবিতাটা আমি পুরোটাই এখানে শেষ করলাম। পরের ক্লাস বাংলা ভাষায় বিজ্ঞান নিয়ে আমি হাজির হব। প্রবন্ধ, গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা প্রবন্ধ, সেটা আমি করাবো। তারপরে পনির ক্লাস নিয়ে আমি উপস্থিত হব বাংলা সভাঘর ইউটিউব চ্যানেলে। তোমরা লক্ষ্য রাখবে। তো আজকে এই পর্যন্ত, আর বাড়িতে তোমরা ভালো করে পড়াশোনা করো। তো ঠিক আছে।